প্রতিনিয়তই বাড়ছে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত হয়ে যে সংখ্যক রোগী মারা যায় তার ভিতরে দ্বিতীয় ওরাল বা মুখের ক্যান্সার। দর্শক, বদ্যিবাড়িতে আজকে আমরা কথা বলবো এই মুখের ক্যান্সার নিয়ে। আর কথা বলার জন্য আমার সাথে বদ্যিবাড়ি স্টুডিওতে আছেন ডাক্তার আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী অধ্যাপক, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগ, ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগতম এবং ধন্যবাদ এখানে ডাকার জন্য। কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো? জি আলহামদুলিল্লাহ। স্যার, আমরা আজকে মুখের ক্যান্সার নিয়ে কথা বলছি। শুরুতেই যদি আপনার কাছে জানতে চাই, মুখে ঠিক কি কি ক্যান্সার হয়ে থাকে? প্রত্যেকটা ক্যান্সারের আসলে ধরন আছে। যেমন ধরেন যে মুখের যে টিস্যু বা মুখ যে জিনিস দিয়ে গঠিত, সেই জিনিসের ক্যান্সার মুখে হবে। যেমন মুখের ভিতরের যে আবরণটা আমরা দেখতে পাই, সেটি হচ্ছে, কিন্তু আপনি দেখবেন যে আমরা গাল ফুলালে ফুলে, সো এই আবরণটার একটা স্পেশাল নাম আছে, যাকে বলে হচ্ছে আমরা স্কোয়ামাস সেল। স্কোয়ামাস মানে হচ্ছে, স্কোয়ামাস সেল হচ্ছে আপনার আপনি প্রসারণ করতে পারবেন, যার ধরুন মুখ আমরা প্রসারিত করতে পারি, সংকুচিত করতে পারি। সো এই জন্য এখানে সবচেয়ে বেশি হয় হচ্ছে 90% ক্যান্সার হয় হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। মানে এই স্কোয়ামাস সেলটা হচ্ছে যখন কার্সিনোমাতে রূপান্তরিত হয়ে যায়, তখন হচ্ছে এটাকে বলা হয় স্কোয়ামাস সেল কার্সিনোমা। এরপরে আসি হচ্ছে মুখের মধ্যে আমাদের কিছু স্যালাইভারি গ্ল্যান্ড আছে, যেগুলোর কারণে হচ্ছে মুখ ভিজা থাকে, মানে মুখের মধ্যে পানি সাপ্লাই দেওয়া হয়। তো যেই টিস্যুগুলো পানি সাপ্লাই দেয় মুখে, সেই স্যালাইভারি গ্ল্যান্ড থেকে কিছু ক্যান্সার হয়। যেমন ওই গ্ল্যান্ড থেকে যেগুলো হয়, যেমন ধরেন যে মিউকোপিডার্ময়েড কার্সিনোমা, অ্যাডিনোসিস্টিক কার্সিনোমা, এগুলো হয়। তো এইগুলো হচ্ছে কার্সিনোমা। ক্যান্সার আসলে অনেক প্রকারের। একটা হচ্ছে কার্সিনোমা, আবার হচ্ছে সার্কোমা। তো সার্কোমা হয় আবার বিভিন্ন ধরনের সার্কোমা হতে পারে, যেগুলো বোনস থেকে হয়, সেগুলো হয় অস্টিওসার্কোমা। বোনের যে কার্টিলেজ, সেখান থেকে হলে কন্ডোসার্কোমা। তো সার্কোমার রেটটা বাংলাদেশে কম। বাংলাদেশে সবচেয়ে বেশি হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। হচ্ছে ওভারঅল মুখের যত ক্যান্সার আছে, এর মধ্যে 90% হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। আচ্ছা, আমাদের দেশে এই পরিসংখ্যানটা কেমন? আমাদের দেশে হচ্ছে অ্যাকচুয়ালি, যেহেতু ন্যাশনাল ওয়াইড আমাদের কোনো স্ট্যাটিস্টিক্যাল ওইরকম রেজিস্ট্রি নাই, সো অ্যাকচুয়ালি বলা খুব মুশকিল। কিন্তু আমাদের দেশে কিছু কিছু স্টাডি আছে যেখানে হচ্ছে আমাদের ওরাল ক্যান্সার হচ্ছে সেকেন্ড মোস্ট কমন ডিজিজ, যার জন্য হচ্ছে মানুষের মৃত্যু হচ্ছে আর কি। জি স্যার, আমরা কিছু এরকম রোগীর সাথে কথা বলেছি এবং যাদের এরকম টিউমার হয়েছে বা মুখে ক্যান্সার হয়েছে, এরকম অনেকগুলো রোগীর সাথে আমরা কথা বলেছি। একটু শুনে নিব আসলে তারা কি বলছে। হ্যাঁ, বুঝতে পারিনি, ভাবছিলাম হয়তো ছোট, হয়তো বা কিছু ওই আপনার দানার মতো ছিল, তখন ভাবছিলাম হয়তো অন্য কিছু। যখন বড় হয়ে গেছে তখন বুঝতে পারছি এটা টিউমার। যখন ব্যথা হতো তখন এলাকার ফার্মেসিতে গেতাম, যাওয়ার পর ওই ব্যথার ট্যাবলেট আর অ্যান্টিবায়োটিক ক্যাপসুল দিত, তখন খাইতাম। খাওয়ার পর কিছু থামলো, তো থাম দেওয়ার পর এই কিছুদিন পর আবার ব্যথা হচ্ছে। ভিতরতে ফাইটে বালতি লইলে আধা বালতি রক্ত দাঁড়ে এখন জ্বালা যন্ত্রণা, গা জরুরে, মানে ব্যথা করে, মাথা লই মাথা চিবাত থাকা করে, মাথা ব্যথা করে। আমার আম্মা দীর্ঘ 25 বছর পান খাইছে, আরো 7 বছর আগে একটা স্ট্রোক করছে, নার্ভের স্ট্রোক, ব্রেন স্ট্রোক যেটা। তারপর এক পর্যায়ে মুখে ঘা চলে আসছে, উনি ঠিক করে খাবার দাবার খাইতে পারতো না, মুখ জ্বালা পোড়া করতো। গালের এক সাইডে দিয়ে একটু ক্ষত হয়েছে, ক্ষত থেকে আমরা কুমিল্লা ডায়াবেটিস হসপিটাল নিয়ে গেছি। ওইখান থেকে আপনার অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ দিচ্ছে ডাক্তার, খাওয়াইছি, ভালো হয়েছে না। আস্তে আস্তে ক্ষতটা আপনার ক্যান্সার হয়ে গেছে। স্যার, আমরা যদি একদম শুরু থেকে আসি, যে একজন যে শুরুতে যে রোগী বলছিলেন, তিনি কিন্তু দুইটি বিষয় আমাদেরকে কনফার্ম করেছেন। একটি হচ্ছে তার শুরুতেই যেই
গোটার মতো হচ্ছিল সেটা তিনি বুঝতে পারেন নাই, অর্থাৎ সেখানে তিনি কালক্ষেপণ করেছেন একটা বিষয়। আরেকটা বিষয় তিনি বলেছেন যখন তার ব্যথা হতো তখন তিনি ফার্মেসিতে যেতেন এবং অ্যান্টিবায়োটিক খেতেন। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট জিনিস, মানে রোগী যেই বক্তব্যটা বলেছে, প্রথমত হচ্ছে যে উনি বলল যে ওনার মুখে গোটা হয়েছিল। জি, মুখের ক্যান্সারের যে লক্ষণ, সেই লক্ষণটা বললে আপনি বুঝতে পারবেন। মুখের ক্যান্সার হচ্ছে প্রথমে মুখের মধ্যে একটা আলসারের মতো হবে, ঘা হবে। সেই ঘা কিন্তু প্রথমে ব্যথা হবে না, জি, এবং সেটি আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আমরা সাধারণত ব্যথা না হওয়ার কারণেই কিন্তু এটাকে কেয়ার করি না, আমরা মনে করি যে এটা ভালো, কিন্তু আসলে কিন্তু মানে সেটা ক্যান্সারের রূপ নিয়ে গেছে। জি, এবং সেই জায়গাটিতে হচ্ছে ডিলে হয়। একটা ওভারঅল স্ট্যাটিস্টিক্সে দেখা যায় যে বাংলাদেশের মানুষ 70 থেকে 210 দিনের মতো হচ্ছে দেরি করে, জি, মানে দেরি করে তারা হচ্ছে একদম চূড়ান্ত পর্যায়ে ট্রিটমেন্টের জন্য আসে। তো ক্যান্সার সাধারণত যে মেসেজটা দিতে চাই যে ক্যান্সার, ওরাল ক্যান্সার প্রথমে হচ্ছে ব্যথা থাকে না, জি, যখন এটি দাঁতকে ইনভলভ করে, আরও সাইডকে ইনভলভ করে, তখন হচ্ছে ব্যথা শুরু হয়। আচ্ছা, এবং ব্যথা শুরু হওয়ার সময় সে যখন ডাক্তারের কাছে যায়, অনেকেই মুখের ব্যাপারটি না দেখে ওনাকে অ্যান্টিবায়োটিক, পেন কিলার এগুলো দিতে থাকে। জি, এগুলো করে হচ্ছে আরও দেরি হয়। আচ্ছা, এবং আমাদের যে সেন্টার আপনারা ভিজিট করে আসলেন বা দেখলেন, এই সেন্টারে প্রতিনিয়তই হচ্ছে আমরা খুব অ্যাডভান্স ডিজিজ পাই ঢাকা ডেন্টাল কলেজ। ঢাকা ডেন্টাল কলেজে, এবং কখনোই আমরা খুব মানে অল্প সময়ে আসছে এরকম ডিজিজের সংখ্যা 10% হবে। জি, তো একটা মেসেজ দিতে চাই যে মুখের ক্যান্সার প্রথমে হচ্ছে যে অত ব্যথা করে না। একটা ঘা যদি 3 সপ্তাহের বেশি মুখে থাকে, অবশ্যই ডেন্টাল এবং ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের পরামর্শ নিতে হবে, এবং প্রয়োজনে সেখান থেকে মাংস নিয়ে পরীক্ষা করতে হবে। এভাবে সম্পূর্ণ পরীক্ষা করে একটা পারফেক্ট একটা সেন্টার, যেমন ঢাকা ডেন্টাল কলেজ আছে, এরকম বাংলাদেশে আরও যেখানে দাঁতের চিকিৎসা হচ্ছে, যেখানে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি আছে, সেই জায়গায় উনি এই সেবাটা নিতে পারে। জি। এবং এই যে শুরুতেই ফার্মেসিতে যাওয়ার যে একটা প্রবণতা, এটাকে আসলে কিভাবে মূল্যায়ন করছে? এবং আমাদের দেশে একমাত্র যে কোনো মানুষ যে কোনো ফার্মেসি থেকে যে কোনো ধরনের ওষুধ কিনতে পারে, পৃথিবীর কোথাও এই ধরনের নাই। এবং এটি সম্পর্কে হচ্ছে সম্পূর্ণ এই নীতিগতভাবে সিদ্ধান্ত নিতে হবে। এই যে অ্যাভেলেবিলিটি ওষুধের, এই কারণে কিন্তু একটা লোক যে কাউকে দেখিয়ে সে কিন্তু ওষুধ নিয়ে নিচ্ছে, এবং অ্যাকচুয়ালি এর কারণে কিন্তু ওনার পারফেক্ট কোনো ডায়াগনোসিস হচ্ছে না, এবং সেই অনুযায়ী তার ট্রিটমেন্টও হচ্ছে না। জি, তো এটা আসলে মানে ঠিক না যে এই যে পাশের দোকান থেকে একটা ব্যথা হইলো, আমি ওষুধ নিয়ে নিলাম। আপনার খেয়াল করতে হবে যে ব্যথা কিন্তু অনেক জটিল কিছু রোগের লক্ষণ। জি, তো আগে হচ্ছে লক্ষণ এবং ইয়ে নিয়ে রোগটাকে নির্ণয় করা উচিত। এইভাবে যত্রতত্র অ্যান্টিবায়োটিক বা যে কোনো ব্যথার ওষুধ খেয়ে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এবং আরেকজন রোগী যিনি বলছিলেন তার মা আসলে রোগী, আমরা দেখেছি তার মা আসলে কথা বলতে পারছিলেন না, তো তিনি দীর্ঘদিন ধরে পান খেতেন, একটি কথা বলেছেন। এই পান খাওয়া থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা? অবশ্যই মেইন হচ্ছে যে ওরাল ক্যান্সারের প্রথম কারণ হচ্ছে পান, জর্দা, খৈনি, দ্যাট ইজ পান এবং জর্দা এবং হচ্ছে সুপারি। জি, এই তিনটার মিশ্রণ বা এই তিনটার মধ্যে যেটাই খাওয়া হোক, সেটা হচ্ছে ওরাল টিস্যুকে চেঞ্জ করে ফেলে, এবং চেঞ্জ করে হচ্ছে এটা ক্যান্সারের রূপ নেয়। এবং এই যে সাবকন্টিনেন্ট, বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, আমাদের এই অঞ্চলটাতে হচ্ছে পান খাওয়ার প্রবণতা বেশি, এবং ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ওরাল ক্যান্সারের প্রবণতা হচ্ছে এই অঞ্চলগুলোতে বেশি। সো যিনি হিস্ট্রি দিচ্ছিলেন যে তার মা 25 বছর যাবৎ পান খেত, তো পান এবং জর্দা এই জিনিসগুলোই হচ্ছে প্রধান কারণ। এবং আমরা যেটা সাজেস্ট করব যে ওরাল ক্যান্সার কিন্তু আসলে নিরাময় এবং রোধ করা সম্ভব যদি মাত্র এই পান, জর্দা, খৈনিকে আপনি মানে বন্ধ করতে পারেন, তাহলে অনেকাংশ হচ্ছে ওরাল ক্যান্সারের প্রবণতা কমে যাবে। সেই সঙ্গে ধূমপানের ভূমিকাটা কি? হ্যাঁ, ধূমপান হচ্ছে স্মোক, মানে পান, জর্দা, খৈনি হচ্ছে স্মোক লেস টোবাকো, আর ধূমপান তো স্মোকিং। তো এই দুইটারই হচ্ছে এবং আরেকটা সুন্দর স্টাডি আছে, যারা ধূমপান করে তাদের ধূমপানের জন্য যে ক্যান্সার হওয়ার প্রবণতা, এই প্রবণতাটা নিউট্রাল হতে সময় লাগে হচ্ছে 20 বছর। মানে আজকে যিনি ধূমপান ছাড়লো, তার বডিতে যে চেঞ্জ হয়ে গেছে, যে মিউটেশন হয়ে গেছে, ওই মিউটেশন যেন না হয়, সেটা হইতে গেলে তার ওই নিউট্রালে আসতে সময় লাগে হচ্ছে 20 বছর।
তার মানে কতটা মারাত্মক। জি। সো এই ধূমপান এবং পান জর্দা খৈনি এগুলো হচ্ছে ওরাল ক্যান্সারের মেইন কারণ। এবং আরেকজন বলছিলেন ডায়াবেটিসের কথা একসঙ্গে, এবং তিনি মনে করছিলেন যে মুখে ঘা তার মানে হচ্ছে ডায়াবেটিস হয়েছে, এবং ডায়াবেটিসের চিকিৎসা নিয়েছে তিনি দীর্ঘদিন ধরে। এই ডায়াবেটিসের সাথে কোনো সম্পর্ক আচ্ছা, আছে? ডায়াবেটিস হলে অনেকেই যেটা মনে করে যে না, যে কোনো ঘা শুকাচ্ছে না মানে হচ্ছে আমার ডায়াবেটিসের প্রবলেম। জি। আসলে এটার সাথে এটা সম্পর্ক নাই, কারণ হচ্ছে ডায়াবেটিস আলাদা একটা ডিফারেন্ট ব্যাপার। ডায়াবেটিস হলে হচ্ছে যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়, ডায়াবেটিস তার আনকন্ট্রোল থাকে, সেই ক্ষেত্রে কোনো ঘা শুকাবে না। বাট যদি যেটা ওরাল ক্যান্সার, ক্যান্সার কিন্তু একটা আলসারের রূপে শুরুই হয় এবং এটি কখনো কোনো ওষুধ দিয়ে শুকাবে না। ঠিক আছে, এটা প্রপার ট্রিটমেন্টে যেতে হবে, আইদার সার্জারি করেন, সার্জারি করে রেডিওথেরাপি, কেমোথেরাপি দেন, ওইগুলোতে যেতে হবে। তার মানে ঘা শুকাচ্ছে না মানে যে আমার ডায়াবেটিস, ব্যাপারটা আসলে তা না। এবং তাহলে কি লক্ষণ দেখলে আসলে মানুষ চিকিৎসকের শরণাপন্ন হবে? প্রথমেই বলি যে যখনই মুখের মধ্যে দেখবেন যে কোনো ঘা 3 সপ্তাহের বেশি আছে, আপনাকে ধরে নিতে হবে যে এই ঘাটা খারাপ, এবং সাথে সাথে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। প্রয়োজন হলে হচ্ছে এখান থেকে মাংস নিয়ে পরীক্ষা করে কনফার্ম হতে হবে যে এটা ক্যান্সার কি না। জি। তো সেটি হচ্ছে মেন ব্যাপার, যে দেখতে হবে যে 3 সপ্তাহের বেশি কোনো ঘা মুখে আছে কিনা। জি। আর হচ্ছে যে কোনো দাঁত কি আসলে অটোমেটিক্যালি পড়ে গেল কিনা মুখ থেকে, চোয়াল থেকে, এবং ওই দাঁতের জায়গায় কোনো ঘা আছে কিনা, তাহলে বুঝতে হবে যে না, আমার ক্যান্সারের লক্ষণ হতে পারে। ঠিক আছে, এবং অনেক সময় ক্যান্সার হলে লসিকা নালীর মাধ্যমে, গলার বিভিন্ন লসিকা নালীর মাধ্যমে ছড়াইতে থাকে। তো সেই জন্য দেখতে হবে যে গলার দিকে কখনো কোনো গোল মানে ফুলা ফুলা চাকা চাকা কোনো কিছু আছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। এবং এই লক্ষণগুলো যখন কারো মাঝে প্রকাশ পাবে তখন তার করণীয় কি? যখনই লক্ষণগুলো প্রকাশ পাবে তখনই হচ্ছে বিশেষজ্ঞ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন যেখানে আছে সেখানে যেতে হবে, এবং গিয়ে হচ্ছে ওনার অতি দ্রুত ট্রিটমেন্ট নেওয়া উচিত। জি। এবং আমরা যেটা বলছিলাম এর আগে, এবং আপনিও বলছিলেন শনাক্তের কথা, যে যত দ্রুত সম্ভব শনাক্ত করতে হবে। সেক্ষেত্রে আমাদের দেশে শনাক্তের কি কি প্রক্রিয়া রয়েছে? শনাক্তকরণের মেইন হচ্ছে যে আপনার বায়োপসি ফলোড বাই হিস্টোপ্যাথোলজি। জি। তো হিস্টোপ্যাথোলজি কিন্তু আপনি জানেন যে বাংলাদেশের যতগুলো মেডিকেল কলেজ আছে সবগুলো মেডিকেল কলেজে কিন্তু হিস্টোপ্যাথোলজি ফ্যাসিলিটি আছে। তারপরে বিভাগীয় শহরে আছে, বিভিন্ন জেলা শহরে আছে। সো আপনি শনাক্তকরণ নিয়ে আসলে কোনো ভয়ের কিছু নেই। আপনারা খুব কাছাকাছি এই স্যাম্পল পাঠাইলে আপনারা এই শনাক্ত করা যাবে, যে কেউ এটার সুবিধা নিতে পারে। আমরা যদি চিকিৎসা পদ্ধতিতে আসি, এই যে ওরাল বা মুখের ক্যান্সার আমরা বলছি, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা কি রয়েছে? ওরাল ক্যান্সার বা ওরাল সার্জারির যে চিকিৎসা সুবিধাগুলো আছে বাংলাদেশে হচ্ছে প্রত্যেকটি বিভাগীয় শহরে আছে। যেমন ঢাকা শহরে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, তারপরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, তারপরে হচ্ছে আপনার যে বিএসএমইউতে, তারপরে হচ্ছে সিএমএইচে, এরকম সবগুলো জায়গায় কিন্তু ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি আছে। এবং যেই মানে মেডিকেল কলেজগুলো আছে, এই মেডিকেল কলেজগুলোতেও হচ্ছে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি এবং ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্ট আছে। সো এই সুযোগগুলো কিন্তু আসলে অপ্রতুল না, সব জায়গাতেই সুযোগ সুবিধা আছে। এখন ডিপেন্ড করে হচ্ছে আসলে কে ভুল ট্রিটমেন্টের শিকার হয়ে এদিক সেদিক ঘুরছে, কে এক্স্যাক্টলি জায়গায় যেতে পারছে না, সেগুলো হচ্ছে আসলে সর্ট আউট করা এবং পেশেন্টকে অতি দ্রুত হচ্ছে সুপার স্পেশালিটি সেন্টারে আসলে মানে ট্রান্সফার করা বা রেফার করা আসলে। জি। এবং যেই চিকিৎসা পদ্ধতির কথা বলছি, এবং আমরা যদি বহির্বিশ্বের কথা বলি এবং আমাদের দেশের কম্পেয়ার যদি করতে চাই, আমরা কতটুকু এগিয়ে? আমি ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির কথা বলবো, যেহেতু আমি ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। তো আমাদের দেশে কিন্তু কোনো অংশে বাইরের কোনো দিক থেকে আমরা পিছিয়ে নেই। যেমন আমরা যেটি করছি, যেমন ওরাল ক্যান্সারে যেটা করা হয়, অনেক বড় অংশ ফেলে দিতে হয়, এবং 2013 আগে আমরা এই টেকনোলজি পারতাম না। সো অনেক রোগী একটু বড় ক্যান্সার হলে আমরা ট্রিটমেন্ট করতে পারতাম না, আমরা রেডিওথেরাপি বা আমরা কেমোথেরাপির জন্য পাঠিয়ে দিতাম, যে ইনঅপারেবল। আর এখন আমরা যেটা করি 2013 পর থেকে, আমরা যখন ওই ট্রেনিং নিয়ে এসেছি, আমরা এখন মুখের বিশাল বড় অংশ হচ্ছে আমরা ফেলে দিই ক্যান্সার আক্রান্ত, এবং মুখে আর কোনো ক্যান্সার অবশিষ্ট থাকে না। পরে হচ্ছে হাত পা বা এরকম ওই জায়গা থেকে হচ্ছে হাড় বা মাংস প্রতিস্থাপন করে মুখের চোয়ালের যে অংশটি হচ্ছে আমরা ফেলে দিয়েছি, সে অংশটি আমরা রিপ্লেসমেন্ট করি,
তাতে যেটা হয় যে একটা মানুষের মুখের অবয়ব গঠন এবং তার মুখে যে খাওয়া দাওয়া করবে ফাংশন, তার হাঁ করা সবগুলো মেনটেন থাকে। জি এবং এই যে নতুন টেকনোলজি, এটা ওয়ার্ল্ডে যেরকম চলছে বহির্বিশ্বে, আমরাও এরকম করছি। জি সো আমরা কোনো দিক দিয়ে এই দিক দিয়ে পিছিয়ে নেই। কোনো রোগীর কোনোভাবেই কোনো কারণেই দেশের বাইরে যাওয়ার, ওরাল ক্যান্সারের জন্য যাওয়ার কোনো প্রয়োজনীয়তা আমি মনে করি না। এটা তো অবশ্যই জটিল একটি প্রক্রিয়া। অবশ্যই। এবং যদি এখন খরচের দিক থেকে আসি, এবং সবার একটা ধারণা আছে যে দাঁতের চিকিৎসা মানেই ব্যয়বহুল চিকিৎসা, সেক্ষেত্রে ওরাল ক্যান্সারের ক্ষেত্রে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা আসলে সব কিছুই ব্যয়বহুল না। যেমন ওরাল ক্যান্সার আপনি যখন সরকারি হসপিটালগুলোতে যখন আপনি সেবা নেবেন, এটা টোটালি ফ্রি অফ কস্ট, টোটালি ফ্রি অফ কস্ট। এবং ওইখানে হ্যাঁ, যদি কোনো জায়গায় আমাদের কোনো সাপ্লাইয়ের কোনো ডেফিসিয়েন্সি থাকে, সেই অল্প কিছু জিনিস রোগীদেরকে একটু কিনতে হয়। অনেক সময় অনেক সাপ্লাই চেনে অনেক সময় অনেক মেডিসিন বা ম্যাটেরিয়ালস থাকে না, বা ইন্ডিয়ান দিয়ে আনতে হয়, দেরি হয়, ওই সময়টা শুধু কিছু করতে হয়, আদারওয়াইজ মানে কোনো টাকাই খরচ হয় না। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে দাঁতের সামান্য সমস্যা স্কেলিং করা হয়, বা যত্রতত্র চিকিৎসারও কিন্তু একটা ব্যাপার আছে। সেই ক্ষেত্রে ক্যান্সারের কোনো ঝুঁকি আছে কিনা? ক্যান্সার বেসিক্যালি ট্রিটমেন্টের জন্য না, ক্যান্সার যত্রতত্র ট্রিটমেন্টের ক্ষেত্রে হচ্ছে আপনি হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি, এইডস এগুলো ছড়াইতে পারে, বাট বেসিক্যালি ক্যান্সারের ক্ষেত্রে না। ক্যান্সার টোটালি হচ্ছে একটা হ্যাবিটের জন্য হয়। আবারও বলি আপনাকে যে পান, জর্দা, খৈনি, গুল, তামাক, এই তামাক জাতীয় পদার্থের কারণে হচ্ছে ক্যান্সার হয়। তো সেখানে আসলে জন্য না, এবং এটার জন্য প্রপার রেফারেল এবং খুব দ্রুত ট্রিটমেন্ট করলে একটা রোগী তার মানে আবার তার জীবন নতুন করে ফিরে পেতে পারে। যদি কারো ক্যান্সার হয়, মুখের ক্যান্সার হয়, সেক্ষেত্রে সুস্থতার সম্ভাবনা কতটুকু? যারা ক্যান্সারের কিছু স্টেজিং আছে, আমরা বলি যে স্টেজ 1, 2, 3, 4, হ্যাঁ, যারা স্টেজ 1-এ আসে বা 2-তে আসে, তারা কিন্তু অনেকেই হচ্ছে 5-7 বছর, 8 বছর, 10 বছর, ইভেন আমার পেশেন্ট আছে একজন 13 বছর ডিজিজ ফ্রি, উনি ওইরকম ট্রিটমেন্ট নিয়েছেন খুব আর্লিয়ার। এখন ক্যান্সার দেরি করে, যত দেরি করবে, যত স্টেজ তার বেড়ে যাবে, তার হচ্ছে কিওর হওয়ার সম্ভাবনা তত কম। যদি একটা রোগী যে স্টেজ 4-এ আসলো, তাকে কিন্তু আমি 5 বছর সার্ভাইভাল পাওয়া খুব কঠিন। কিন্তু স্টেজ 1-এ যদি আসে, তার ক্ষেত্রে কিন্তু 10 বছর, 12 বছর এবং আরও বেশি হচ্ছে ওনার ডিজিজ ফ্রি থাকতে পারে। এই যে দ্রুত শনাক্তকরণের যে বিষয়টা, এটাতে আসলে করণীয় কি আছে? দ্রুত শনাক্তকরণের ব্যাপারে আমার যেটি থাকবে সেটি হচ্ছে যে আসলে প্রপার রেফারেল। আসলে রোগীটা তো কারো না কারোর কাছে যাচ্ছে, তো সে কোনো না কোনো ডক্টরের কাছে যাচ্ছে। সো ওই ডক্টর যদি মনে করে যে না, আমি বুঝতেছি না যে আসলে ওনার কি হলো, সেজন্য অন্য ডক্টরের হেল্প নেয়। কেউ যেন রোগীকে তার নিজের কাছে বসে বসে সময় ক্ষেপণ না করে, প্রপার জায়গায় প্রপার রেফারেল যদি করে, তাহলে রোগীটাও খুব দ্রুত সেবা পাবে এবং তার মানে সে ডিজিজ ফ্রি হয়ে যাবে। অর্থাৎ আমাদের রোগী এবং চিকিৎসক সবাইকেই সচেতনতার পরিচয় দিতে হবে, সচেতনতার পরিচয় দিতে হবে এবং মোরালিটিরও পরিচয় দিতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনার সময় দেওয়ার জন্য বদ্বীবাড়িতে। আপনাকেও অনেক ধন্যবাদ যে এই আপনাদের মাধ্যমে এখানে এসে অনেক কিছু শেয়ার করতে পারলাম। এতে যদি আসলে আমাদের রোগীদের উপকার হয়, তাহলে আমাদের এই অনুষ্ঠানও সার্থক হবে, আপনাদের ডাকাও সার্থক হবে। দর্শক, বদ্বীবাড়িতে আজকে কথা বলেছি মুখের ক্যান্সার নিয়ে, অর্থাৎ সচেতনতার কোনো বিকল্প নেই, অবহেলা নয়, দ্রুত যে কোনো লক্ষণ প্রকাশ পেলে চিকিৎসকের শরণাপন্ন হন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো অতিথি নিয়ে অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।